ব্রেনের মধ্যে রক্তনালীর গায়ে ফোসকা থাকে, এটা জন্মগতভাবেই অনেকের থাকে, কিন্তু এই ফোসকাটা বয়সের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা সময় বেলুন যেমন বাড়তে বাড়তে ফেটে যায়, ওরকম রক্তনালীর গায়ে যে ফোসকা আছে, রক্তের প্রেশারে এটা বড় হইতে হইতে একসময় ফেটে যায়। তো এটাকে আমরা, এই যে রক্তনালীর গায়ে যে ফোসকা হলো, এটাকে আমরা বলি অ্যানিউরিজম। অ্যানিউরিজম শব্দটার অর্থ হইল রক্তনালীর গায়ে ফোসকা। তো এইটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হয়। তো এই অ্যানিউরিজমটা সাধারণত ব্রেনের যে পর্দা আছে, পর্দার নিচে রক্তক্ষরণটা হয়। তো আমরা এটাকে বলি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, এটার একটা স্পেশাল নাম। হঠাৎ করে রাতে ঘুমায় আছে, এর মধ্যে তার অজ্ঞান হয়ে গেছে এবং খিঁচুনি হয়েছে, বমি হয়েছে এবং এত বেশি মাথা ব্যথা হয়েছে যেটা তার জীবনে কখনো এত বেশি মাথা ব্যথা হয় নাই। তো এই যে উপসর্গগুলো হয়েছে ঘুমের মধ্যে রাতের বেলা, তো এটাই আসলে এই সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা এই যে রক্তক্ষরণজনিত স্ট্রোক যেটা আমরা আলোচনা করলাম আজকে, সেটার লক্ষণ। তো এই লক্ষণটা যাদের থাকবে, আমরা ধরে নিই যে হ্যাঁ, তার ব্রেনের পর্দার নিচে রক্তক্ষরণ হয়েছে এবং তার রক্তনালীর গায়ে কোনো ফোসকা আছে যেটা নাকি ফেটে গেছে, যার কারণে এই রক্তক্ষরণটা হয়েছে। তো অ্যানিউরিজম রাপচার বলি আমরা এটাকে। হ্যাঁ, আমরা এনজিওগ্রাম যখন করলাম, ব্রেনের সিটি স্ক্যান করা হয় শুরুতেই, এরকম একটা উপসর্গ নিয়ে আসলো, ডাক্তার ধারণা করলো যে হ্যাঁ, এটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা রক্তক্ষরণজনিত স্ট্রোক। এরপর একটা সিটি স্ক্যান করতে হয়। একটা সিটি স্ক্যান করলেই দেখা যাবে যে হ্যাঁ, ব্রেনের পর্দার নিচে অনেক রক্তক্ষরণ হয়েছে। এরপরে এটা যখনই আমরা দেখি, তখনই আমরা সিটি স্ক্যান মেশিনে থাকতে থাকতে আমরা সিটি এনজিওগ্রাম করে ফেলি। অর্থাৎ ব্রেনের যে রক্তনালীর গায়ে ফোসকা, তাহলে রক্তনালীর এনজিওগ্রামটা তো লাগবে। তো সেই এনজিওগ্রামটা করার পরে দেখা যায় যে হ্যাঁ, রক্তনালীর গায়ে একটা ছোট্ট ফোসকা এই মেয়েটা ছিল, আমাদের এই রোগীটার আর কি। তো ফোসকাটা ফেটে যেয়েই রক্তক্ষরণটা হয়েছে। তো এই অবস্থায় যেটা প্রবলেম যেটা হয়, যে এই যে ফোসকাটা যে ফেটে গেল, এটা কিন্তু আবার ফাটতে পারে, সেই সম্ভাবনা 40 to 50%। তো দ্বিতীয়বার স্ট্রোক করলে সাধারণত রোগীদের 72% ডেথ রেট, অর্থাৎ 100 জন রোগীর মধ্যে 72 জন রোগী আসলে দ্বিতীয়বার স্ট্রোকে মারা যায়। যেহেতু ফোসকাটা রয়ে গেছে, এটা আবার দ্বিতীয়বার স্ট্রোক করার সম্ভাবনা 50%। তো এই কারণে আমাদের প্রথম টার্গেট থাকে যে এই ফোসকাটা কিভাবে সিকিউর করা যায়, আটকানো যায়। ফোসকাটা যদি আটকাতে পারি, তাহলে কিন্তু এই রোগীর যে দ্বিতীয়বার স্ট্রোক হবে, সেটাকে আমরা পুরোপুরি কিন্তু অ্যাভয়েড করতে পারলাম, প্রিভেন্ট করতে পারলাম। আর দ্বিতীয়বার স্ট্রোক হইলে মরবিডিটি হার অনেক অনেক বেশি এই ধরনের স্ট্রোকে। তো সেই ক্ষেত্রে আমরা দুইভাবে এই চিকিৎসাটা করি। অ্যানিউরিজম যেটা ফোসকাটাকে আমরা দুইভাবে চিকিৎসা করি। হয় আমরা এটাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেটা এনজিওগ্রামের মাধ্যমে, আমরা যেমন হার্টের রিং পরাই অপারেশন ছাড়া এনজিওগ্রামের মাধ্যমে, তো ওরকম আমরা রক্তনালীর ভিতর দিয়ে একটা চিকন সরু সূক্ষ্ম নালী বা তারের মতো একটা নিয়ে ওই ফোসকার মধ্যে রাখার পরে ওর ভিতর দিয়ে একটা সূক্ষ্ম তারের মতো কয়েল বলি আমরা, এটাকে আমরা আস্তে আস্তে দিয়ে ওই যে ফোসকাটাকে ভিতর থেকে ভরে দেই। তো ভিতর থেকে যখন ভরে দেই, তখন কিন্তু রক্তটা আর ওই ফোসকার মধ্যে যেতে পারে না, ও আর ফাটতে পারবে না। এটাই হলো আধুনিক চিকিৎসা পদ্ধতি বা কয়েলিং বলে আর কি, অ্যানিউরিজম কয়েলিং। তো এই চিকিৎসা পদ্ধতিটা অপারেশন ছাড়া একটা পদ্ধতি আর কি। তো এটা আধুনিক বিশ্বে করা হয় আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেক বেশি এখন করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, নিউরোসায়েন্স হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আর বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো এই সরকারি হসপিটালগুলোতে এটা অহরহই হয়ে থাকে। ডেফিনেটলি প্রাইভেট সেট আপ, যেখানে ক্যাথল্যাব আছে, এনজিওগ্রামের মেশিন আছে, সেখানেই এই কাজটা করা যায়। তো আমরা এটা করেছি একটা প্রাইভেট হসপিটালে, মেয়েটার কয়েলিং করেছি অপারেশন ছাড়া যেটা। তো সেটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কয়েল করা গেছে।